নর্মালি সব কিছু ঠিকঠাক থাকার পর ধরেন আপনার একটা ন্যূনতম ভিউয়ার্স আসছে বা ক্লায়েন্টের ক্ষেত্রে যখন আপনি অ্যাড রান করতে যাবেন, সো ডেফিনেটলি ক্লায়েন্টের পিন্টারেস্ট অ্যাকাউন্টে অ্যাডস নামক এই অপশনটা থাকবে, যেখান থেকে আমরা আমাদের বিলিং অপশন, অ্যাড অ্যাকাউন্টের হিস্টোরি, অডিয়েন্স সেট আপ করা বা অডিয়েন্সের রিসার্চ করা, এডিট করা, কাস্টম রিপোর্ট ক্রিয়েট করা, বা আমার যে অ্যাড রান করতেছি অ্যাডের যে রিপোর্টিংটা হওয়ার কথা সবগুলো অপশন এখানে পাবো। এবং অ্যাড যদি ক্রিয়েট করতে হয় আমরা ক্রিয়েট অ্যাড থেকে হচ্ছে অ্যাড ক্রিয়েট করব। সো অ্যাড পিন্টারেস্টে দুই রকমভাবে করা যায়। ফেসবুকে যেমন একটা বেসিক ছিল আর একটা অ্যাডভান্স ছিল, দ্যাট মিনস পেজ থেকে বুস্ট ক্লিক করলে এক ধরনের আসতো বেসিক প্রমোট ছিল, আর এটা ছিল অ্যাড ম্যানেজার থেকে অ্যাডভান্স মেথড ছিল। পিন্টারেস্টেরও সিমিলার ইস্যু, যখন আমরা অ্যাড থেকে ক্রিয়েট অ্যাডে যাব তখন ইন্টারফেস পাবো এরকম। এটা হচ্ছে অ্যাডভান্স মেথডটা বা অ্যাডভান্স প্ল্যাটফর্মটা, যেখানে আমরা অ্যাডভান্স ওয়েতে অ্যাড রান করতে পারি। আর আরেকটা অপশন হচ্ছে এইখানে, যেটা একদম বেসিক একটা অপশন অ্যাড রান করার। সো এটা কই থেকে আসছে, বেসিকটা কই থেকে আসছে? বেসিকটা আসছে আমরা নর্মালি যখন পিন্টারেস্টের এই অপশন থেকে অ্যাড থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পরপরই আমাদের এইটাই আসবে এবং এখানে দেওয়া আছে সুইচ টু 3 স্টেপ অ্যাড ক্রিয়েশন। আমরা যখন সুইচ করে নিচ্ছি, সুইচ করলেই হচ্ছে আমাদের এই বেসিকটা আসতেছে, এবং এইখান থেকে আবার অ্যাডভান্সে ফেরত যেতে গেলে এখানে লেখা আছে সুইচ টু অ্যাডভান্স অ্যাড ক্রিয়েশন। দুইটাতে আমরা শিফট করতে পারি, এবং আপনার যেইটাতে সুবিধা মনে হয়, তবে ডেফিনেটলি আমাদের জন্য অ্যাডভান্সটাই বেটার। আমাদের অবজেক্টিভ ক্রিয়েশন বলেন, অডিয়েন্স রিসার্চ করা বলেন, অ্যাড গ্রুপ ক্রিয়েট করা বলেন। গুগল আমরা অ্যাড গ্রুপ ক্রিয়েট করছিলাম না সার্চ অ্যাডে, একটা দুইটা তিনটা অ্যাড গ্রুপ। ফেসবুকের অ্যাড সেট, পিন্টারেস্টে হচ্ছে সেটা অ্যাড গ্রুপ, এখানে অ্যাড গ্রুপ দেওয়া আছে। সুতরাং এখন এখানে হচ্ছে প্রথমে যেটা সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ অ্যাকচুয়ালি কী হওয়া উচিত। এই সেম জিনিস, আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমাদের ভিডিও ভিউ, কনসিডারেশন, কনভার্সন, আর হচ্ছে ক্যাটালগ সেল। আমাদের গুগলে যেমন শপিং অ্যাড রান করতে পারতাম, পিন্টারেস্টের মধ্যেও শপিং অ্যাড রান করতে পারি। এখন গুগলে শপিং অ্যাড রান করতে গেলে গুগল মার্চেন্ট সেন্টার লাগতো, মার্চেন্ট সেন্টারের সাথে অ্যাড করতে হইতো। এইটার ক্ষেত্রেও ওদের একটা মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, যেটার মধ্যে গুগলে যেভাবে প্রোডাক্টের ফিড এক্সেল শিট বানায় দিয়ে দিছিলাম, এখানেও ফিড বানায় আপনাকে দিতে হবে। কীভাবে ফিড বানাতে হবে, যদি কখন আমাদের প্রোডাক্টের জন্য শপিং অ্যাড ক্রিয়েট করতে হয়, সেই ক্ষেত্রে ইনফরমেশন দেওয়া আছে, যেটা আমি দেখাতে চাচ্ছিলাম যে আমাদের এখানে যদি শপ ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে শপ ক্রিয়েট করার জন্য অ্যাকচুয়ালি আমার কী করা উচিত, এখানে পুরো একটা আর্টিকেল দেওয়া আছে যে কীভাবে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। এটি একটু দেখে নিলে হবে যে আমার এখানে বিজনেস অ্যাকাউন্টে লগ ইন করার পর অ্যাডে ক্লিক করার পর ওইখানে ক্যাটালগ নামে একটা অপশন আছে, এবং ক্যাটালগ অপশনের মধ্যে ভিউ প্রোডাক্ট গ্রুপস, এবং ওইখান থেকে হচ্ছে আমাদের প্রোডাক্ট ফিচার্সের মধ্যে হচ্ছে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে বা আমাদের অ্যাড ক্রিয়েট শপ ক্রিয়েট করতে হবে। যেমন এখান থেকে অ্যাড থেকে হচ্ছে ক্যাটালগ, এবং এই ক্যাটালগের মধ্যে আমাদের ওই ইমেল এক্সেল শিটের মধ্যে যে আইডিগুলো দেওয়া দরকার ছিল, প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নেম, ব্র্যান্ডের নাম, প্রাইস, ক্যাটাগরি, সবগুলোও এটার জন্য অ্যাকসেপ্টেবল, যেটা গুগল অ্যাডসের জন্য ছিল, শপিং অ্যাডসের মার্চেন্ট সেন্টারের জন্য ছিল। ওইগুলো ফিল আপ করে এখানে বাল্ক হিসাবে আপনাকে আপলোড করতে হবে, তারপরে হচ্ছে শপ ক্রিয়েট করবো। আর এই শপ ক্রিয়েট করার পরেই শুধুমাত্র আমরা ক্যাটালগ সেলের জন্য অ্যাড রান করতে পারবো, এছাড়া করতে পারবো না। আর কনভার্সন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ আর কনসিডারেশন এগুলো নর্মাল। এবং অবজেক্টিভের কোনটার কাজ কি নিচে দেওয়াই আছে, যে হেল্প ব্র্যান্ড অ্যাওয়ারনেস হতে কী হচ্ছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হতে হচ্ছে হেল্প পিপল ডিসকভার ইউর ব্র্যান্ড, প্রোডাক্ট অ্যান্ড আদার সার্ভিসেস। আর ভিডিও ভিউজের মধ্যে আমাদের ভিডিওগুলোকে তাদের ডিরেক্টলি কাস্টমার বলেন বা অডিয়েন্স বলেন, তাদেরকে ড্রাইভ করে আমার ওয়েবসাইটে নিয়ে আসার কথা বলেন, যেটাই করার বলেন, বাট ভিডিও থ্রোতে ভিডিওগুলোর মধ্যে ভিউ হবে এবং এখান থেকে আমার ট্রাফিক যেন আমার ড্রাইভ হয়, সেটার জন্য অ্যাকচুয়ালি কাজ করে। আর কনসিডারেশনের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম যত পিপল পারে পিন্টারেস্ট কালেক্ট করে নিয়ে আসবে আপনার অ্যাডের মধ্যে যেন ক্লিক করে, এইটা সব থেকে বেস্ট কনসিডারেশনটা। মানে ফর্মালি ট্রাফিক যদি আমি নিয়ে আসতে চাই, সেটা আমার পিনের মধ্যে, তারপর চাও ওইখান থেকে আমার ওয়েবসাইটের মধ্যে বা আমার যেখানে আমি শিফট দিয়ে রাখছি ওইখানে, এটার জন্য কনসিডারেশন বেস্ট। আর কনভার্সন হচ্ছে যে আমি কোনো কিছু একটা সেল করতে যাব তখন, আর কনভার্সন করতে গেলেই হচ্ছে আগে পিন্টারেস্টের ট্যাগ সেট আপ করতে হবে। ট্যাগ বলতে পিক্সেলের মতো, পিন্টারেস্টের পিক্সেল আগে সেট আপ করতে হবে আমার ওয়েবসাইটের সাথে, তারপরে গিয়ে আমার কনভার্সন ক্রিয়েট করতে পারবো, এছাড়া পারবো না। এ হচ্ছে কনভার্সন, কনসিডারেশন, ক্যাটালগ সেল। এটার ক্ষেত্রে আপনি আগে প্রোডাক্ট আপলোড করতে হবে, ক্যাটালগে যাইতে হবে, ক্যাটালগে আপলোড করতে হবে, এছাড়া হবে না। আর ভিডিও ভিউ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই হচ্ছে কয়টা অবজেক্টিভ, বাট কাজ মোটামুটি এক। ফেসবুকের জন্য যে কাজটা করতো, পিন্টারেস্ট সিমিলার কাজ করছে ওর নিজের ওয়েতে, নিজের অ্যালগোরিদম বেসিস করে।
আগে ওইগুলো পরে আসি, যেগুলো পিন্টারেস্ট ট্যাগ সেট আপ করতে হচ্ছে এগুলো পরে আসি। আগে নর্মালি যদি বলি যে আমার কনসিডারেশনটাই রাখি, যেটা পপুলার সব থেকে আমাদের পিপলদের মধ্যে, পিপলদেরকে অ্যাডের মধ্যে দেওয়ার জন্য। সো অবজেক্টিভ কমপ্লিট, ক্যাম্পেনের নাম নিজের মতো করে ক্যাম্পেনের নাম দিয়ে রাখলাম। তো সাপোজ আমার অ্যামাজনের একটা প্রোডাক্ট আনলাম, সেটা হচ্ছে অ্যামাজন ওয়াচ ফর মেন। এটা হচ্ছে আমার অ্যাডের ক্যাম্পেনের নাম, যে আমি ঘড়ির জন্য একটা অ্যাড রান করতেছি এবং আমার বাজেট ধরেন এখানে $10 সাপোজ। এবং ক্যাম্পেইন কী হবে, ক্যাম্পেইনের স্ট্যাটাস ডেফিনেটলি অ্যাক্টিভেট থাকবে, আর পজ রাখলে তো আমাদের অ্যাড পজ হিসাবেই থাকবে। তো আমাদের ক্যাম্পেইন অ্যাক্টিভেট থাকুক। ক্যাম্পেইনের শিডিউলের দিকে এই জায়গায় ফেসবুকের মতো এখানেও সিস্টেম, লাইফ টাইম বাজেট আর হচ্ছে ডেইলি বাজেট। আপনি যদি ডেইলি বাজেটে আসেন, ডেইলি বাজেটে আপনি শিডিউল করতে পারবেন। আপনি যদি লাইফ টাইম বাজেটে আসেন, লাইফ টাইম বাজেটে রান কখনো কন্টিনিউয়াস হবে না, এটা শিডিউল মাস্ট বি রাখতে হবে। পার্থক্য হচ্ছে এটা, ডেইলি বাজেটে আপনি কন্টিনিউয়াসলি রান রাখতে পারেন, ডেইলি চলতেই থাকবে যতদিন পর্যন্ত আমার টাইম দিয়ে রাখছি, অথবা এর বাইরে চলে স্পেসিফিক আমি ডেট সিলেক্ট করে দিতে পারি, দুইটার একটা। আর যদি লাইফ টাইম সিলেক্ট করি, লাইফ টাইম সিলেক্ট করে দেই, তাহলে অপশন একটাই, সেটা হচ্ছে শিডিউল করে দেওয়া। পার্থক্য হচ্ছে এটা দুইটার মধ্যে, দুইটা বাজেট অপটিমাইজেশনের দিকে। আচ্ছা, তো এখানে আমার লাইফ টাইমের স্পেন্ড লিমিট কত অথবা ডেইলির স্পেন্ড লিমিট কত ইউএসডিতে এখানে আমাকে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সো লাইফ টাইম বাজেটের মধ্যে আমি $10 রাখলাম, $10 হচ্ছে আমার লাইফ টাইম বাজেট। আর এখানে বলা আছে যে ইয়োর ক্যাম্পেইন ক্যান স্পেন্ড নো মোর $10। তো $10 মধ্যে ওর মতো করে ক্যাম্পেইনটাকে রান রাখবে। তারপর হচ্ছে আমার স্টার্ট ডেট আর হচ্ছে এন্ড ডেট। তো আজকে হচ্ছে 25 তারিখ, 25 তারিখে অ্যাড শুরু হচ্ছে, 3টা সামথিং দেওয়া আছে। আমাদের ইন্টারন্যাশনাল টাইম চলতেছে এটা 3টা 49, এখানে চলতেছে 23টা 59। দ্যাট মিনস 12 ঘন্টার সময় চলতেছে না, 24 ঘন্টার সময় চলতেছে। তো 24 ঘন্টার সময় হিসাবে 3টা কি রাত না দিন না বিকাল? রাত, 3টা রাত। বিকাল যখন 3টা হবে তখন 13টা 14টা 15টা বাজবে বিকেলের দিকে। এটা খেয়াল রাখেন, টাইম ইন্টারন্যাশনালি 12 ঘন্টা যাচ্ছে না 24 ঘন্টা যাচ্ছে, ওটা হিসাব করে এখানে। তাহলে আমার স্টার্ট তাহলে যদি রাত্রে 3টা হয়, আমি চাচ্ছি যে 25 তারিখ আজকে তো টাইম, তো আজকে 25 তারিখ হচ্ছে রাত 3টা না, আজকে 25 তারিখ আমার এখানে এখন 9টা 50 বাজে, 12টা শুরু হচ্ছে, তাহলে দুপুর 12টা বা দুপুর 1টা। তো দুপুর 1টা হলে আমার এখানে 13টা বাজতেছে। আর শেষ হবে কবে? সাপোজ শেষ হবে 27 তারিখ। 27 তারিখ কখন? 27 তারিখ থেকে শেষ হচ্ছে ধরেন রাত্রে 3টা। রাত্রে 3টা, এই হিসাবটা একটু করে নেবেন। এবং ইউটিসি টাইমটা দেখে নেন। ইউটিসি মেবি আমাদের কি জিএমটি, আমাদের ইউটিসি প্লাস না জিএমটি প্লাস, জিএমটি প্লাস বুঝছেন, জিএমটি। এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন। এরপর যদি অ্যাড গ্রুপ আরও ক্রিয়েট করতে হয়, তাহলে আমরা আরেকটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি। এখানে একটা করে অ্যাড গ্রুপ আমরা এখানে ক্রিয়েট করে অ্যাডের বাজেট, অ্যাজ এ ডুপ্লিকেট অ্যাড গ্রুপ, এগুলো সব একটা করে এখানে ক্রিয়েট করব। আচ্ছা, আর আমি এক স্টেপ যদি ব্যাকে আসি এখান থেকে, যে ক্যাম্পেইন এটা ক্রিয়েট করলাম, কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ করি। কন্টিনিউ করলে একটা নতুন অটোমেটিক অ্যাড গ্রুপ ক্রিয়েট হয়েছে এখানে। আপনি চাইলে অ্যাড গ্রুপ বাড়তি আবার একটার পর একটা ক্রিয়েট করতে পারেন। আমরা যেটা করছি, প্রিভিয়াস কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যাড গ্রুপে আসছি, এখানে অ্যাড গ্রুপের নাম দিচ্ছি। এখন আমার যদি 2টা অ্যাড গ্রুপ হয় তাহলে 2টা আসবে, 2টা নাম 2ভাবে আসবে, সিঙ্গেল হলে সিঙ্গেল আসবে। এখন আমি যদি বলি যে মেন ওয়াচ এই অ্যাড গ্রুপের জন্যে আগে রাখি টার্গেট অডিয়েন্সের মধ্যে রিকানেক্ট উইথ ইউজার, ফাইন্ড নিউ কাস্টমার, আর হচ্ছে চুজ ইউর ওন। 3টা হচ্ছে আমার স্ট্র্যাটেজি কাস্টমারদেরকে টার্গেট করা। আচ্ছা, রিটার্গেট বা রিকানেক্ট যেটা, সেটা হচ্ছে অলরেডি যারা আমার এই যে পিন্টারেস্টের বিজনেস যে প্রোফাইলটা আমার আছে, অ্যাকাউন্ট আছে, আর অ্যাকাউন্টে যে সকল পিনগুলো আগে থেকে ছিল, ওই পিনগুলোর মধ্যে আগে থেকে আসছে, ভিজিট করছে বা আমার প্রোফাইলে আসছে, অথবা আমার ওয়েবসাইট থেকে সে ঘুরে গেছে। যেহেতু আমি পিন্টারেস্টের পিক্সেল আমি ওয়েবসাইটে সেট আপ করতে পারতেছি, তো আমার ওয়েবসাইট থেকে ঘুরে গেছে, এরকম পিপলদের যদি আমি আমার অ্যাডটাকে দেখাতে চাই, তাহলে রিকানেক্ট উইথ ইউজার প্রথমটা, রিটার্গেটিং করার জন্যে। যদি নতুন কাস্টমার আমাদের সিলেক্ট করতে হয়, দেন ফাইন্ড নিউ কাস্টমার। আর আমাদের নিজের মতো করে আমার কাছে একটা এক্সেল শিট আছে, আমার কাছে এক্সেল শিটের মধ্যে ইউজারের ফোন নাম্বার, ইউজার নেম, ইমেল এগুলো আছে, এবং এগুলোর থ্রুতে ইউজারদেরকে আমি কানেক্ট করতে যাচ্ছি বা অ্যাড দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে আমার নিজের মতো করে। বা এখানে আরও কিছু অপশন পাবো চুজ ইউর ওনে,
এখান থেকে আমরা পাবো। রিকানেক্টটা পরে, রিটার্ন মার্কেটিং আগে। হ্যাঁ, prospect people who have not interacted with your brand. আজ পর্যন্ত আপনার সাথে, আপনার ব্র্যান্ডের সাথে কেউ এখন পর্যন্ত ইন্টারাক্টই করতে পারে নাই, আসেই নাই কখনো, তাকে দেখাচ্ছি। আর এখানে যখন রিকানেক্ট বলছি, রিটার্গেটেড পিপল হু হ্যাভ অলরেডি ইন্টারাক্টেড উইথ ইয়োর ব্র্যান্ড, যারা অলরেডি আপনার বিজনেসের সাথে অ্যাটাচড ছিল, আগে কখনো আসছে আপনার প্রোফাইলে, আপনার ব্র্যান্ডকে দেখে গেছে, তাদেরকে দিতে চাচ্ছি। একবার হইলে আমার প্রোফাইলে ঘুরে গেছে একবার এসে, এটা রিকানেক্ট। আর ফাইন্ড নিউ কাস্টমার মানে একদম নতুন কাস্টমারদেরকে হচ্ছে আমি দেখাতে চাচ্ছি, যারা আমার কখনো আমার ব্র্যান্ডে আসে নাই, বাট আমার ব্র্যান্ড যে কোয়ালিটির, আমার যে ক্যাটাগরির বিজনেস, ওই ক্যাটাগরি নিয়ে পিন্টারেস্টে তারা সার্চ করে। বিষয়টা একদমই সিম্পল ইস্যু, যেটা ফেসবুকে করে আসছি, ক্রিয়েট নিউ অডিয়েন্স। বুঝি নাই। আমি যে নিউ ইয়র্কে প্রিন্টার করতেছি, হ্যাঁ, এটা আমরা বলতো যারা লাইক অ্যাপ ফলো দিয়ে রাখছে আমার পেজে, তাদের হিসাবটা নয় পরে দেখি। বাট আপাতত এই কনসেপ্ট থেকে হচ্ছে এইটা যে এইখানে কথা মতো যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আমার বিজনেসের সাথে আগে কখনো এর ইন্টারাক্ট হয় নাই, আসে নাই, এদেরকে আমরা নিচ্ছি। হ্যাঁ, শুধু তাদেরকে আমরা পিক আপ করবো, যারা আগে ঘুরে আসে তাদের জন্য এটা না। না, আর চুজ ইউর ওন এটা পরে দেখবো, আগে মাঝখানেরটা দেখে নিই। সিলেক্টের মধ্যে আমার স্ট্র্যাটেজি হচ্ছে ফাইন্ড নিউ কাস্টমার। এই যে স্ট্র্যাটেজি, চাইলে আপনি এখান থেকে পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। এই যে এখান থেকে আমি এখান থেকে এই যে এটা সিলেক্টেড করা আছে, আপনি চাইলে বাই ডিফল্ট পরবর্তীতে যদি মনে হয় যে অন্য কিছু আমার সিলেক্ট করা দরকার, সেটা আপনি করতে পারেন। এরপর হচ্ছে অডিয়েন্স লিস্ট। এখানে অপশনাল এখানে দেওয়া আছে। এইখানে হচ্ছে আপনি ক্রিয়েট অডিয়েন্স লিস্ট। আপনি ফেসবুকে যেমন আমরা অ্যাড নিউতে ক্রিয়েট নিউ অডিয়েন্স ক্রিয়েট করছি, এখানেও ক্রিয়েট নিউ অডিয়েন্স। দেখতে একটু হিজিবিজি লাগতে পারে, একটু অগোছালো একটা ব্যাপার আছে, বাট এটা। আর ইউজ এক্সিস্টিং লিস্ট হচ্ছে আগে একটা লিস্ট আপনি বানাই রাখছিলেন, ওইটাকে জাস্ট পেস্ট করে দিচ্ছি, হুবহু ফেসবুক অ্যাডের মতো। ফেসবুকে যেমন আমরা ক্রিয়েট অডিয়েন্স, নিউ একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারতাম এবং অডিয়েন্সকে ক্রিয়েট করে সেভ করে রাখতে পারতাম। ফার্দার যদি ওই রিলেটেড অ্যাড রান করার প্রয়োজন হয়, আমি ওই এক্সিস্টিং অডিয়েন্সটাকে আবার এখানে রিইস্যু করতে পারতাম। ঠিক সিমিলার এই কাজটাও এখানে সেম চলতেছে, যে প্রথমে আমরা একটা অডিয়েন্স নতুন ক্রিয়েট করব, নেক্সট টাইম ফার্দার যদি কখন আমার কাজে লাগে, যে মনে হয় যে ওই ইউজারটাই আমার এই নতুন আরেকটা ক্যাম্পেনের জন্য যাচ্ছে, তখন আবার ইউজ এক্সিস্টিং লিস্ট থেকেও তাদেরকে আমি নিয়ে নিতে পারতেছি, যে আগের লিস্টটা আমার তারা অলরেডি ছিল। আর কই থেকে ছিল, এটাকে একটা নতুন অডিয়েন্স ক্রিয়েট করি, তারপর আমি দেখি ক্রিয়েট নিউ অডিয়েন্স লিস্ট। এখন রিকানেক্ট ইউজারের সাথে আমি অ্যাকচুয়ালি কী চাচ্ছি, এইখানে একটা হচ্ছে যে রিটার্গেট ভিজিটর ফ্রম ইউর ওয়েবসাইট, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, আর এটা হচ্ছে টার্গেট পার্টনার পিনার্স ফ্রম এ লিস্ট ইউর কাস্টমার দ্যাট ইউ আপলোডেড, এই একটা অপশন। আর এটা হচ্ছে অ্যাক্ট লাইক এক্সিস্টিং কাস্টমার। এই যে উপরে যে তিনটা আছে, উপরে যে তিনটা, এখান থেকে আমাদের একটা এঙ্গেজমেন্ট বাড়ানোর ক্ষেত্রে আসতে পারে। এটা আমার কাছে কাস্টমার লিস্ট আছে, দেন আমরা কাস্টমার লিস্ট আমরা আমাদের CSV ফাইল থেকে আপলোড করে দিব। হোয়াটএভার আমার কাছে ক্লায়েন্টের যে সকল ইনফরমেশন থাকার কথা, ইমেল থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, নাম থাকতে পারে, ইউজার নেম থাকতে পারে, ওই পারপাসে আমি তাদেরকে এখানে ইউজার নেমটা দিয়ে দিলে সেখান থেকে হচ্ছে যাদের নামটা এখানে আপলোড করে দিব তাদেরকেই শুধুমাত্র আমার দেখাবে, একটা দেখানো হবে। আর যদি সাইট ভিজিটর রাখি, এটা হচ্ছে রিটার্গেটিং, যে আমার ওয়েবসাইটে আগে থেকেই মানুষজন ঘুরে গেছে, তাদেরকে শুধুমাত্র আমি একটা দেখাতে যাচ্ছি। এবং একটা দেখানোর জন্য এইখানে নামগুলো বেসিক, যে অডিয়েন্সের নেম কি, অডিয়েন্সের ডেসক্রিপশন কি, এটা আমার বোঝার জন্য আমি আমার মতো করে লিখে রাখবো, এটা আমার ব্যক্তিগত ইস্যু। আর এরপরে যেটা আছে, হোয়েন এডিং দিস অডিয়েন্স লিস্ট টু অ্যান অ্যাড গ্রুপ, এটা হচ্ছে ইনক্লুড লিস্ট আর এক্সক্লুড লিস্ট, এটাও ডেফিনেটলি আমাদের ইনক্লুডের মধ্যে থাকবে। আর কনভার্সনের সোর্স কি, যেহেতু আমাদের রিটার্গেটিং করতেছি, রিটার্গেটিং মানেই হচ্ছে যে আমার এখানে আগে অডিয়েন্স ঘুরে গেছে তাদেরকে করতেছি, এবং অডিয়েন্সদের কই থেকে টার্গেট করার ট্রাই করতেছি, অডিয়েন্সদের আমার ওয়েবসাইটে যারা ঘুরে আছে তারা হচ্ছে আমার রিটার্গেটিং অডিয়েন্স হওয়ার ট্রাই করতেছি। সেই দিক থেকে আমার সোর্স হচ্ছে যে আমি কীভাবে তাদেরকে নিতে পারতেছি, আমি কি আমার ওয়েবসাইটের মধ্যে পিন্টারেস্টের ট্যাগ ইউজ করছি, নাকি আমি MMP ইউজ করছি, নাকি আমি কোনো কনভার্সন আপলোড করে রাখছি, নাকি আমি API এর কোড দিয়ে আমার ওয়েবসাইটের সাথে আমার পিন্টারেস্টের এই চ্যানেলটাকে বা প্রোফাইলটাকে অ্যাডিং করে রাখছি। এইখানে
টোটালি কনভার্সনের সোর্সের যে ইস্যুটা আসছে স্টেপ 2-তে কনভার্সনের সোর্স, এই সোর্স টুতে বোঝানো হচ্ছে এইটা যে আমি আমার এই পিন্টারেস্টের অ্যাকাউন্টের সাথে আমার যে পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের সাথে আমার এই অ্যাকাউন্টের ইন্টারাক্ট বা কানেক্টিভিটি কোন মেথডে করছি। আমি কি পিক্সেল সেট আপ করে করছিলাম যেটা কিনা আমার পিন্টারেস্টের ট্যাগের মধ্যে পড়ে, যে পিন্টারেস্টের পিক্সেল নাকি পিন্টারেস্টের পিক্সেল বাদে কনভার্সন এপিআই ছিল ফেসবুকের, ঠিক পিন্টারেস্টেরও এপিআই আছে। এই দুইটা বাদে পিন্টারেস্টের আরও দুইটা অপশন আছে, সেটা হচ্ছে মোবাইল মেজারমেন্ট পার্টনার যেটা এমএমপি, আর হচ্ছে আর কনভার্সন আপলোড। আমি কোন মেথডে অ্যাপ্লাই করছি, যেই মেথডে আমি আমার ওয়েবসাইটের সাথে প্রোফাইলকে অ্যাক্টিভেট করে রাখছি সেই মেথডটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ওইটা ওয়েবসাইট ক্লেম করছি, ওয়েবসাইট ক্লেম আর ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেট আপ দুটো আলাদা। ওয়েবসাইট ক্লেম মানে আমার এই অ্যাকাউন্টের সাথে আমার ওয়েবসাইটকে ভেরিফাই করা হয়েছে, দ্যাট মিনস একটা ভেরিফাইড ওয়েবসাইট এখানে গুগলের কাছে একটা ভ্যালিডেটেড একটা ওয়েবসাইট হিসাবে ট্রান্সলেট আছে, যেটা কখনো যতদিন পর্যন্ত আমার এই অ্যাকাউন্ট ভ্যালিড হিসাবে থাকবে আমার ওই ডোমেন কখনো পিন্টারেস্টের কাছে ব্যান করবে না, কারণ পিন্টারেস্ট এটাকে অ্যাজ এ ভ্যালিড ডোমেন হিসাবে ধরছে। এই ডোমেনের কখনো যদি অন্য কোথাও শেয়ার হয় এটাকে অ্যাজ এ স্প্যাম হিসাবে ধরবে না, দ্যাটস ওয়াই। আর যখন রিটার্গেট করতে যাচ্ছি তখন আমার পিক্সেল সেট আপ করতে হচ্ছে না, এটা আমার পিক্সেল সেট আপ করতে হবে। তারপর আমি জাস্ট সেকশনগুলো বোঝাচ্ছি যে কাহিনিটা কী ঘটতেছে। তারপর হচ্ছে আমাদের ফিল্টার। ফিল্টার হচ্ছে যে আমি যে রিটার্গেট করব কাদেরকে অ্যাড দেখাবো, দ্যাট মিনস 1 বছর আগে যেই ব্যক্তি আমার ওয়েবসাইটে ঘুরে গেছে সে কি আমার একটা দেখবে, নাকি 3 দিন আগে যেই ব্যক্তি ঘুরে গেছে তাকে আমি একটা দেখাবো, কত দিনের ডিউরেশনের মধ্যে অ্যাড দেখাবো। এটা হচ্ছে 3 নম্বরে সেট ফিল্টার্স, যে ইউজার ইন দ্য ফার্স্ট নাম্বার অফ ডেজ। যে আমি এখানে এক্সাম্পল হিসাবে যে আমি যদি বলি যে আমার 60 দিন থাকতেছে, যেহেতু ডেজ হিসাবে কাউন্ট হচ্ছে, এখানে তো বলা আছে কি ডেজ, তেমনি 60 দিন, তার 2 মাস আগে বা 2 মাস আগ থেকে এখন পর্যন্ত যেই সকল ট্রাফিক আমার ওয়েবসাইটে আসছে তারাই শুধুমাত্র আমার একটা দেখবে, এর বাইরে কেউ দেখবে না। 3 মাস আগে বা 2 মাস 1 দিন আগে যে আসছিল সেও আমার একটা দেখবে না। এটা হচ্ছে ফিল্টার করে না যে কাদের কোন টাইপের অডিয়েন্সদেরকে আমি অ্যাড দেখাতে চাচ্ছি, বুঝতে পারছি? রিটার্গেটিংয়ের মধ্যে একটা নতুন অডিয়েন্স ধরতেছি আমি এখানে নিউ অডিয়েন্সের মধ্যে অনেকগুলো অপশন স্যার, আমি জাস্ট একটা দেখাচ্ছি আপাতত, প্রথমটা, এরপর আরও আছে। এটা হচ্ছে সাইট ভিজিটরের দিক থেকে যদি আমি নতুন অডিয়েন্স ধরি, এখন 4 মাস আগে আমি একটা অ্যাড রান করছি, 4 মাস আগে যে ট্রাফিকটা আসছে আর 7 দিন আগে যে ট্রাফিকটা আসছে সিমিলার ট্রাফিক। এখন আমার 7 দিন আগে যে ট্রাফিকটা আসছে ওকে যদি আমার টার্গেট করতে হয় তাহলে ও আমার নিউ ট্রাফিক না, রিমার্কেটিং করেন আর রিটার্গেটিং করেন, নিউ ট্রাফিক হিসেবে তো পড়তেছে 7 দিন আগে যে আসছে। তো একে রিমার্কেটিং আর রিটার্গেটিং যেটাই বলি, এই পারপাসে যদি আমরা অ্যাড রান করতে যাই সেই ক্ষেত্রে আমার ডিউরেশন হচ্ছে এইটা যে কত দিনের মধ্যে যাবে, কত দিনের মধ্যে যারা আসছে তাদেরকে শুধুমাত্র আমার অ্যাডটা দেখানো। আমি যদি বলি যে 10 দিন আগে যারা আসছে বা এখন থেকে 10 দিন আগে বা 10 দিনের মধ্যে যারা আসছে তারা শুধুমাত্র আমার অ্যাডটা দেখবে, এটা ফিল্টার করে দিলাম। এর বাইরে যদি আমি আরও ফিল্টার অপশনাল করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে ইভেন্ট সোর্স ডেস্টিনেশন ইউআরএল ধরে দিতে পারি। ডেস্টিনেশন ইউআরএল মানে আমি শুধু চাচ্ছি লাইক দ্যাট objectheart.com আমার ওয়েবসাইট রুট ডোমেন। এখন আমি এখানে বললাম objectheart.com/amrobinSEO, সরি amrobinSEO.com, ধরেন সাপোজ একটা ব্লগ সাইট আমার পার্সোনাল সাইট, আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি amrobinSEO/blog নামে একটা পেজ আছে যেখানে আমার ব্লগগুলো বা আমার আর্টিকেলগুলো পোস্ট করি। আমি শুধু চাচ্ছি যে শুধুমাত্র আমার ব্লগের যে পেজ, ইন্ডিভিজুয়াল পেজ, ওই পেজের মধ্যে যে সকল ট্রাফিকরা আসে তারাই শুধু আমার অ্যাড দেখবে। এটা যদি ইন ডিটেল টার্গেট করতে চাই যে আমার স্পেসিফিক কোনো একটা পেজ, স্পেসিফিক কোনো একটা কন্টেন্টে আমার যে ট্রাফিকরা আসছে তারা শুধু আমার একটা দেখবে, এইটার ডেস্টিনেশনের জন্য আমরা অপশনাল ফিল্টার থেকে এই ডেস্টিনেশন ইউআরএল থেকে এখানে আমার ইউআরএল দিয়ে দিতে পারি। এখন এখানে শুধু একটা ইউআরএল না, আপনার যতগুলো ইউআরএল, সাপোজ আপনার 5টা পেজ বা 5টা আর্টিকেল আছে, 5টা কন্টেন্ট আছে বা 5টা প্রোডাক্ট আছে, আপনি শুধু চাচ্ছেন ওই 5টা প্রোডাক্টে যে সকল ট্রাফিক আসছে বা যে সকল ভিজিটর ঘুরে গেছে আমার ওয়েবসাইটে শুধু তারাই আমার এই একটা দেখবে। শুধু ওই লিঙ্কগুলো ডেস্টিনেশন ইউআরএলগুলো একটা একটা করে এখানে দিয়ে দিব, যে কী কী, যেমন হইতে পারতো এরকম যে প্রথম হচ্ছে amrobinSEO.com/blog নামে একটা পেজ ছিল, দেন কমা দেন, কমা দিয়ে সিমিলার এটাই নেই,
এটার পরে মনে করেন যে আমার আরেকটা আছে, সেটা হচ্ছে ধরেন পেজ আছে, সেটা হচ্ছে সার্ভিস নামে একটা পেজ আছে। এখন আমি চাচ্ছি যে আমার ব্লগ পেজে যারা আসছে আর সার্ভিস পেজে যারা আসছে তাদের কাছে একটা দেখাবে কতদিন ডিউরেশনের মধ্যে, এই 10 দিন ডিউরেশনের মধ্যে যারা কিনা দুইটা পেজে আসছে শুধু তাদেরকে আমার একটা দেখানো হোক। বুঝতে পারছি রিটার্গেটিং এর ব্যাপারটা নিউ অডিয়েন্স ক্রিয়েট করার পর। এরপর যদি আরও ফিল্টার আপনার অ্যাড করার প্রয়োজন হয় বা এখানে আরও ফিল্টার আছে, আপনার এখন মনে করছি এটা ইউআরএল এর দিক থেকে যে এই দুইটা ইউআরএল আসছে শুধুমাত্র তাদেরকে অ্যাড দেখানো হোক। এর বাইরে যারা কিনা ই কমার্স সাইট নিয়ে কাজ করে, ই কমার্স বেস সাইট, সেটা শপিফাই হতে পারে, সেটা ওয়ার্ডপ্রেস হতে পারে, সেটা লারাভেল হতে পারে, হোয়াটএভার, বাট সাইট হচ্ছে ই কমার্সের। ই কমার্সের সাইটের মধ্যে কী কী বিষয়গুলো থাকে? ই কমার্সের সাইটের মধ্যে প্রাইসের একটা ব্যাপার থাকে, প্রাইস, প্রোডাক্টের প্রাইস, এটা কমন একটা ইস্যু। প্রত্যেকটা সেকশন ধরে একটা করে ইভেন্ট ক্রিয়েট করা যায়, জাকির ভাই, যায় না? ইভেন্ট ক্রিয়েট করা যায় না? লাইক দ্যাট আমি শুধু দেখতে চাচ্ছি যে আমার পেজে কয়জন আসছে, এটা একটা ইভেন্ট। পেজে আসার পর প্রাইস বাটনে কে কয়জন ক্লিক করছে, এটা একটা ইভেন্ট। অ্যাড টু কার্ট কয়জন ক্লিক করছে, বাই বাটনে কয়জন ক্লিক করছে, এগুলো প্রত্যেকটা একটা ইভেন্ট। আমি এটা চাচ্ছি যে আমার যেই কয়টা ইভেন্ট আমি ক্রিয়েট করে রাখছি ওই ইভেন্টগুলোর মধ্যে কারা কারা ক্লিক করছে, যারা ইন্ডিভিজুয়াল ওই ইভেন্টগুলোতে ক্লিক করছে শুধু তারাই হচ্ছে আমার একটা দেখবে। লাইক দ্যাট ইভেন্ট ক্রিয়েট করলাম কিসে, ধরেন যে ইভেন্ট ক্রিয়েট করলাম শুধুমাত্র অ্যাড টু কার্ট, বা অ্যাড টু কার্টে যারা ক্লিক করছে, যে বাটনে ক্লিক করছে তারাই শুধুমাত্র আমার একটা দেখবে ইভেন্টের মধ্যে। এইভাবে ইন ডিটেল আলাদা আলাদা করে চাইলে আমরা করতে পারি ক্রিয়েট। ওইটাও সেটাই, আমরা ইভেন্ট ক্রিয়েট করছি, প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে আমরা ইভেন্ট ক্রিয়েট করে রাখতে পারি। এটাও তো পসিবল, আপনি ডেস্টিনেশন ইউআরএল তো ধরেই দিচ্ছেন এখানে স্যার, ডেস্টিনেশন ইউআরএল তো আমরা ধরাই দিতে পারতেছি, বুঝেন নাই? আপনি প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা নাম থাকে, যেমন যারা শুধুমাত্র অ্যাড টু কার্টে ক্লিক করতেছে তারা অ্যাড টু কার্ট, যারা ক্লিক করতেছে উইশ লিস্ট, অ্যাড টু উইশ লিস্ট তাদের জন্য আরেকটা, যারা কিনা শুধুমাত্র মনে করেন যে ক্রেডিট কার্ড বসায় ফেলছে, পারচেস করে নাই, ক্রেডিট কার্ড বসাইছে, তাদের জন্য আরেকটা ইভেন্ট। ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ইভেন্ট ক্রিয়েট করা যায়। এখন যদি আপনার যে কথাটা ছিল যে শুধুমাত্র আমার ইন্ডিভিজুয়াল পেজে আসছে, দ্যাট মিনস সেটাই বলতেছি যে ইন্ডিভিজুয়াল এখন একটা প্রোডাক্ট মানে তো আপনার একটা পেজই, একটা পেজ না, একটা পেজে যদি ট্রাফিক করতে চাচ্ছে তো ডেস্টিনেশন ইউআরএল, ওই প্রোডাক্টের ইউআরএলটা ধরায় দেন এখানে। এই যে আমাদের এখানে যে প্রোডাক্টের ইউআরএলটা, যেমন আমি এখানে উপর একটু আগে করে আসছিলাম না, যেমন আমি এখানে যেমন ডেস্টিনেশন ইউআরএল ইকুয়ালস টু দিছিলাম যে আমার এখানে amrobinSEO.com আসলেই হচ্ছে যারা আসে তারাই দেখবে। সো আপনার যদি ইন্ডিভিজুয়াল হয় লাইক দ্যাট, আপনার প্রোডাক্টের নাম হচ্ছে ধরেন যে এরকম shaun.com/t-shirt, আচ্ছা এটাই তো, এইটাতে একটা ইউআরএল ক্রিয়েট হবে যে ইউআরএলের মধ্যে ঢুকলে আপনার প্রোডাক্টটা দেখবে। আপনি তো এটাই চাচ্ছেন যে আমার ওই প্রোডাক্টে যারা আসে তাদেরকে আমি একটা দেখাবো, রাইট? সো আমরা ডেস্টিনেশন ইউআরএল ধরাচ্ছি যে এই ইউআরএলে যারা আসছে কতদিনের মধ্যে, লাস্ট 10 দিনের মধ্যে, তাদেরকে আমার একটা দেখানো হোক। এবং তাদেরকে ইকুয়ালস টু দিচ্ছেন, এখানে আবার শর্ত, কন্ডিশন, লজিক্যাল কিছু ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আপনি এটার মধ্যে নট ইকুয়াল টু আর হচ্ছে কন্টেইনস আর ডাজ নট কন্টেইন দিয়ে দেন। তবে সচরাচর যখন আমরা একটা ইন্ডিভিজুয়াল ইউআরএলকে টার্গেট করতে যাই তখন ইকুয়ালস টু দিয়ে দেয়। দ্যাট মিনস এই ডেস্টিনেশন ইউআরএলের মধ্যে লাস্ট 10 দিনের মধ্যে যারা যদি কেউ এসে থাকে তারাই শুধুমাত্র আমার এই একটা দেখবে। সিম্পল কনসেপ্ট, বুঝতে পারছেন সবাই? বুঝছেন লুৎফর ভাই? বুঝেন নাই কে? এই কনসেপ্টটা এখনো বুঝেন নাই কে? আপনি বসে বসে গোলাপি রঙের হাসি দিচ্ছিলেন 2 বার, বলেন বুঝছেন? আচ্ছা, এরপর আপনার মোটামুটি ফিল্টারগুলোকে অপশনাল ফিল্টার যদি লাগে আপনি এভাবে ইউজ করতে পারেন, আইদার আপনি ডিলিট করে দেন, দরকার নেই। দশ দিন মানে হচ্ছে এখন থেকে নিয়ে 10 দিন, তাহলে এখন যদি আমি 3 মাস ধরি, তাহলে আজকে 25 তারিখ থেকে লাস্ট 3 মাস ধরেন, তাহলে 7 দিনে যারা তারা তো আসতেছে আমার হাতে,
সবাই আসতেছে এই 10 দিনের মধ্যে যারা আসছে, এখন সেটা আজকে থেকে নিয়ে লাস্ট 10 দিন, এখন আজকে 25 তারিখ, 10 দিন যদি হিসাব করি পেছনে 10 দিন কয় তারিখ পরে, 15 তারিখ, 15 তারিখ থেকে আছে 25 তারিখ বা 24 তারিখ পর্যন্ত যারা আসছে সবাইকে টার্গেট করা হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ইনক্লুড ফার্স্ট ট্রাফিক সহ হইতো যে লাস্ট 10 দিনের মধ্যে, এই 10 দিনের যে আজকে ডেট নিয়ে যে আজকে আমি 25 তারিখে রান করতেছি, তার 10 দিনের মধ্যে তারা যারা 3 দিন আগে তারা আমার পাস্ট ট্রাফিক না, তো এইটা তো ইনক্লুড করে দিচ্ছি যে আমার পাস্ট ট্রাফিক নিয়ে সহ আসবা। ফেসবুকের ক্ষেত্রে হিসাব আলাদা, ওইটা ওদের অ্যালগরিদম আলাদা, গুগলের আলাদা, এটা হচ্ছে পিন্টারেস্ট অ্যালগরিদম হিসাব, পিন্টারেস্ট অ্যালগরিদম। ফেসবুক বাকিগুলো এখানে অডিয়েন্সের যে নাম দেওয়া উচিত সেটা দেন, তারপর সেটার নাম দিলাম হচ্ছে টার্গেট, এখানে চাইলে ডেসক্রিপশন দেন, দেওয়ার পর আপনার মোটামুটি এইটা যদি আপনার অডিয়েন্স হয় সেক্ষেত্রে এখান থেকে আমার অডিয়েন্স সিলেক্টেড কমপ্লিট, দেন আমরা এখান থেকে ক্রিয়েট করে দিব। এটাগুলো রিটার্গেটিংয়ের দিক থেকে, সাইট ভিজিটর। এর ভার্সন এঙ্গেজমেন্ট যদি হয়, এঙ্গেজমেন্টের মধ্যে এখানে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ডোমেনটাকে কনফার্ম করতে হবে। আমাদের কিন্তু ডোমেন এখানে কনফার্ম করা হয় নাই। আমাদের যদি এঙ্গেজমেন্ট যারা এখানে আমার প্রিন্টারের সাথে অলরেডি বা আমার ওয়েবসাইটের সাথে এঙ্গেজ ছিল তাদেরকে যখন আমি অ্যাড দেখাতে চাচ্ছি, সো ডেফিনেটলি আগে আমার ওয়েবসাইটকে ক্লেম করতে হবে, ক্লেম করার পর হচ্ছে আমাকে এঙ্গেজমেন্টের অ্যাড রান করতে হবে। এখান থেকে বলাই আছে যে চুজ এ ক্লেম ডোমেন, এবং এখানে যদি আমরা চেক মার্কে রাখি, এখানে একটা সাইট নোট দেওয়া আছে, সো এইটা ছাড়া করা যাবে না। তারপর হচ্ছে কাস্টমার লিস্ট, এটা হচ্ছে আমার কাছে একটা সিএসভি ফাইল আছে, নর্মালি সিএসভি ফাইল দিয়ে দিব, শেষ। এটাগুলো কিন্তু রিটার্গেট না। এত ঝামেলা রিটার্গেটিং এই জন্য আসছে যে আমি কয়জন দেখাবো, কয়জন দেখাতে চাবে। আমার কাছে 1 লাখ ভিজিটর থাকতে পারে, 2 লাখ ভিজিটর থাকতে পারে এক মাসে। সিএসভিতে 2টা কাস্টমার, আপনি যতগুলা নিতে পারেন, 2 লাখ না 5 লাখ নেন, আপনি যত বেশি ট্রাফিক নেবেন মাথায় রাখেন ওই ট্রাফিক পর্যন্ত পৌঁছাতে গেলে ওই পরিমাণ বাজেট তাকে দিতে হবে, বাজেট তো তাকে দিতে হবে যে এই পরিমাণ বাজেটের উপর তুমি কাজ করো। এখন আপনি দিচ্ছেন থেকে $5 দিয়ে যদি বলেন যে 2 লাখের কাছে পৌঁছাও, সম্ভব তো না। সো বাজেট, আপনার অডিয়েন্স যত বেশি বাড়বে, ট্রাফিকের বাজেটের লেন্থ তত বেশি বাড়বে, বাজেট ডিউরেশন বাড়াইতে হবে, বাজেটের এরিয়া বাড়াইতে হবে। হ্যাঁ, কাস্টমারের মেল থাকতে পারে, কাস্টমারের ইউজার নেম থাকতে পারে, সেই মেল রিলেটেড দিয়ে যদি ওই সকল ইউজার এখানে অ্যাকাউন্ট ওপেন করা থাকে তারা ডেফিনেটলি দেখবে। আচ্ছা, এই হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্সের মধ্যে 3টা অপশন, আর এইটা এখন দেখাইতে পারতেছি না কথা, এটা আমার হাতে এখন নাই, ঠিক আছে। আমার কাছে এক্সিস্টিং কোনো অডিয়েন্স নেই, এটা হচ্ছে এক্সিস্টিং অডিয়েন্সের জন্য। মানে এক্সিস্টিং অডিয়েন্স বলতে আমি আগে কাউকে দেখাই ফেলছি, মানে এরকম যে ক্রিয়েট নিউ লিস্ট করলাম, এই লিস্টটা তো আমি ক্রিয়েট করার পর লিস্টটা আমার কাছে সেভ হবে, ওই সেভ করা ইউজারদেরকে আমি নেক্সট টাইম আবার দেখাতে চাই। এইটার জন্য এখন 4th নাম্বারটা যে অ্যাক্ট লাইক কাস্টমার্স, এইটা যেটা আমার এখানে বলা দিছে যে লুক লাইক ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টিং অডিয়েন্স, বুঝা গেছে? আচ্ছা, তারপর আসেন কিওয়ার্ডে নিয়ে। কিওয়ার্ড ইন্টারেস্টের মধ্যে যদি আসি, কিওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে অ্যানাবল ইন্টারেস্ট অ্যান্ড কিওয়ার্ড অ্যান্ড অ্যানাবল এক্সপান্ড টার্গেটিং। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, আমার যখন অ্যানাবল ইন্টারেস্ট অ্যান্ড কিওয়ার্ড দেওয়া আছে, দুইটার ভ্যালুয়েবল যখন কাজ করবে, একটা হচ্ছে ইউজারের ইন্টারেস্ট, ইউজার পিন্টারেস্টে সে কি লিখে সার্চ করে, বা পিন্টারেস্টে অ্যাকাউন্ট ওপেন করার সময় অ্যাজ এ ইউজার হিসেবে সে কোন কোন টপিকগুলো বা ক্যাটাগরির উপরগুলোর উপর ইন্টারেস্ট ফিল করতেছে, এক। দ্বিতীয়ত হচ্ছে সার্চ বারে কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারে, কিওয়ার্ড লিখে সার্চ করা, যে কোনো কিছু লিখলেই তো কিওয়ার্ড, তো যে কোনো কিছু লিখলে সার্চ করতে পারে, ওইটার বেসিসে যদি আমার কিওয়ার্ড টার্গেটিংয়ের মধ্যে পড়ে এই ক্ষেত্রে আসবে। বাট নিচের যে অপশনটা আছে অ্যানাবল এক্সপান্ডেড টার্গেটিং, দ্যাট মিনস আপনি সাপোজ এতটুকু সিলেক্ট করে দিচ্ছেন, ধরেন আপনি 1 ইঞ্চি সিলেক্ট করে দিচ্ছেন, যখন আমাদের অ্যানাবল এক্সপান্ডেড টার্গেটিং থাকতেছে, পিন্টারেস্ট নিজে থেকে পণ্ডিতি করে সেটাকে 1.5 ইঞ্চিও করতে পারে। আপনি বলে দিচ্ছেন মেন ওয়াচ, পিন্টারেস্ট সাথে সেটা চিন্তা করলো মেন ওয়াচেস, পার্থক্য হইল তো। আপনি সার্চ করেন মেন ওয়াচ দিয়ে, আরও 10 জন সার্চ করেন মেন ওয়াচেস দিয়ে, সিমিলার ভ্যারিয়েন্টের মধ্যে পড়ে। যখন আমাদের এক্সপান্ড টার্গেটিং থাকতেছে তখন পিন্টারেস্ট আমি টার্গেট করে দিচ্ছি মেন ওয়াচ,
সে হয়তো বা নিজে পণ্ডিতি করে মেন ওয়াচেস পর্যন্ত যাইতে পারে, এক্সপান্ড করবে। যখন এক্সপান্ড করবে ডেফিনেটলি আমার কাস্টমার বাড়বে, অডিয়েন্স বাড়বে, কিন্তু সেই হারে কিন্তু আমার টাকাও খরচ হবে, এটা মাথায় রাখেন। সো যদি একদম এক্সাক্ট ন্যারো টার্গেট করতে হয় যে মেন ওয়াচ মানে মেন ওয়াচেস হওয়ার কোনো চান্সেস নাই, সেই ক্ষেত্রে আমাদের এক্সপান্ডেড টার্গেটটা উইথড্র করে দিব। আর যদি মনে হয় যে যাক ওর নিজের মতো করে 30% 20% বাড়ায় নেক, এক্সপান্ড করে নেক, সেই ক্ষেত্রে চাইলে আপনি অ্যানাবল এক্সপান্ডেড টার্গেটিং রাখতে পারেন। ব্যাপারটা হচ্ছে আপনি একদম এক্সাক্ট টার্গেটিং আর ন্যারো টার্গেটিং করতে গেলে উইথড্র করে দিবেন, আবার আনচেক করে দিবেন, আর ন্যারো টার্গেটিং করতে না চাইলে এটাকে চেকমার্ক করে রাখেন। এরপর হচ্ছে ইন্টারেস্টের উপরে, কোন কোন টপিকের উপরে ইন্টারেস্টেড পিপলদের হচ্ছে আপনি এখানে সিলেক্ট করতে চাচ্ছেন। এখানে সব ধরনের ইন্টারেস্ট দেওয়া আছে, যদি খুঁজে না পান এখানে সার্চ করেন। তারপরে সিলেক্টেড কোনগুলো এগুলো এখানে পেয়ে যাবো, যেগুলো আমি এই ইন্টারেস্টগুলো আমি সিলেক্ট করছি। তো সাপোজ আমাদের অল ইন্টারেস্টের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের এখানে যারা হচ্ছে এসইও নিয়ে কাজ করে তারা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। দেখি ডিজিটাল মার্কেটিং নাই তো, তাহলে কিসের মধ্যে পড়ে? এডুকেশনের মধ্যে, আচ্ছা এডুকেশনের মধ্যে এখানে অনেকগুলো আছে। আমার যদি এসইও রিলেটেড টপিক হয়ে থাকে দেন এডুকেশন রিলেটেড। আমি যদি লার্নিং পারপাসে যদি আমি এখানে কোনো অ্যাড রান করতে থাকি, সার্ভিস দিতে গেলে আলাদা সেকশন, বা আমি বিজনেস করতেছি এটা আলাদা সেকশন। সো এখানে প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে। সো কোন ক্যাটাগরির মধ্যে আপনার এটা পড়তেছে ওই ক্যাটাগরি এখানে ধরে ধরে আপনি সিলেক্ট করেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, একটু খুঁজতে হবে। এখান থেকে যদি খুঁজতে কষ্ট হয় সেক্ষেত্রে আমাদের অল ইন্টারেস্টে আসতে পারে, এবং অল ইন্টারেস্ট থেকে আমাদের যেটার মধ্যে যায়, যেমন আমার এডুকেশন ক্যাটাগরি, এডুকেশনের মধ্যে ক্যারিয়ার রিলেটেড হতে পারে, এডুকেশন লেভেল, হোম স্কুল সাবজেক্ট, টিচার রিসোর্স, ইলেকট্রনিক্স আইটেম হলে ইলেকট্রনিক্স আইটেম। আমার যদি এন্টারটেনমেন্ট হয়, এন্টারটেনমেন্ট আইটেমের মধ্যে যেমন গেমিং প্রোডাক্ট সেল করতেছি, বা আমি কমিক্স বুক সেল করতেছি সাপোজ। তারপর আমি তারপর হতে পারে যে আমি ফাইন্যান্স বা ফুড অ্যান্ড ড্রিঙ্কসের বিজনেস, আমার সাপোজ ড্রিঙ্কসের বিজনেস থাকে। ফুড অ্যান্ড বিজনেস ড্রিঙ্কস বলতে গেলে পুরোটাই, আমি যদি পুরোটা ধরি পুরোটাই। আবার চাইলে ইন্ডিভিজুয়াল একটা একটা করেও সিলেক্ট করতে পারি। আপনি যদি বলেন যে ফুড অ্যান্ড ড্রিঙ্কসের পুরোটাকে আমি ক্যাটাগরিতে ধরবো, তার মধ্যে যা এর আন্ডারে যা আছে সব আসবে, দেন সব। এখন আমি যখন ফুড অ্যান্ড ড্রিঙ্কস এখানে ধরতেছি, দেখেন মান্থলি অ্যাক্টিভ অ্যাড অডিয়েন্স প্রায় 57 মিলিয়ন থেকে 63 মিলিয়ন পর্যন্ত অ্যাডের অডিয়েন্স আছে শুধুমাত্র ফুড অ্যান্ড ড্রিঙ্কসের উপরে, এই ক্যাটাগরির আন্ডারে, শুধুমাত্র পিন্টারেস্টে। এর বাইরে এখন যদি আমি ন্যারো টার্গেটিং করতে যাই ইন্ডিভিজুয়াল, দেন ধরেন আমি ব্রেডের উপরে রাখতে চাচ্ছি, দেন আমি কুকিং মেথডে রাখলাম, অ্যান্ড ড্রিঙ্কসের মধ্যে রাখলাম। এই তিনটা ক্যাটাগরির মধ্যে আমার অ্যাড চলবে, বা এই তিনটা হচ্ছে আমার এই দুইটা পিপলের যাদের ইন্টারেস্ট আছে তারা হচ্ছে আমার অ্যাডটা দেখবে, এবং তাতেও মান্থলি অ্যাক্টিভ অ্যাডের অডিয়েন্স হচ্ছে 27 মিলিয়ন থেকে 30 মিলিয়নের মতো। তার মানে এত পরিমাণ পিপল আপনার কাছে আসবে না, এত পরিমাণ পিপল আপনার কাছে সর্বোচ্চ পৌঁছায় দিতে পারে। এখন আপনার বাজেটের উপর নির্ভর করবে কতগুলো পার্সন আপনার কাছে আসবে। আচ্ছা, এটা গেলো আমার অডিয়েন্স ইন্টারেস্টের উপরে, বা আমার যে সকল পিপল ইন্টারেস্টেড সেগুলো। এখন আপনি কেমনে বুঝবেন যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন এখানে, বা আপনার যে প্রোফাইলটা অলরেডি ক্রিয়েট করে রাখছেন আর ওইখানে যে ধরনের পিন বা পোস্ট সেভ করে রাখছেন, ওই পিনে কোন টাইপের বা কোন অডিয়েন্সের পিপল বেশি আসে, বা কাদের কোন ইন্টারেস্টওয়ালা মানুষরা বেশি আসতেছে, এটা তো বুঝতে হবে আগে আমাকে। আমি যেখানে অডিয়েন্স ধরবো, আমি একটা বিষয় জানি যে ঠিক আছে আমার এখানে ধরেন যে হোম ডেকোরেশন নিয়ে কাজ করতেছি, তাহলে আমার হোম ডেকোর নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তারা আমার অ্যাকচুয়ালি আসার কথা, রাইট? তাহলে আমি মনে করেন এখানে আগে ওই জায়গাটাতে শেষ করিনি, দাঁড়ান। কঠিন লাগে, যেমন হোম ডেকোর নিয়ে আমি কাজ করি, হোম ডেকোরের পুরো ডিটেল আমি এখানে পাচ্ছি, একটা একটা করে দিচ্ছি। এখন হোম ডেকোর যেই আসে আমার কাছে তার কি কোনো গ্যারান্টি আছে? যে ব্যক্তি হোম পছন্দ করে, হোম ডেকোরেশন পছন্দ করে, ওই ব্যক্তি কি টিভি শো পছন্দ করবে না? ওই ব্যক্তি কি ফাইন্যান্স বা স্পোর্টস পছন্দ করতে পারে না? করতে পারে তো। এখন আমার তাহলে একটা দেখার ইস্যু হচ্ছে যে আমার হোম ডেকোর নিয়ে কথা বলি ঠিক আছে, বাট কত পার্সেন্ট বা কী লেভেলের পিপল আমার কাছে বেশি আছে এবং পার্সেন্টেজ ওয়াইজ বেশি আছে অডিয়েন্সের দিক থেকে, এটা দেখার জন্য যেটা করতে পারি আমরা আগে, সেটা অডিয়েন্স ধরতে পারি, সেটা হচ্ছে অ্যানালাইটিক্স। মোটামুটি আমার চ্যানেলটা যখন গ্রো লেভেলে চলে যাবে তখন অডিয়েন্সের মধ্যে আমরা পেয়ে যাবো। সো অডিয়েন্স থেকে যদি আমরা অডিয়েন্স ইনসাইটে একটু আসি, এর মধ্যে আমার এখানে যে পিনগুলো ছিল যেগুলো সাধারণত বেবি শপ, হোম ডেকোরেশন সবগুলো নিয়েই ছিল, বেবি আইটেম নিয়েই ছিল। তো বেবি আইটেম নিয়ে যেহেতু ছিল, আমার প্রথমে চিলড্রেন ফ্যাশন, এবং এইটার উপরে প্রায় 26%, আমার এখানে যে পরিমাণ অডিয়েন্স আসে তার মধ্যে 26%-এরই চিলড্রেন ফ্যাশনের উপর ইন্টারেস্ট। এবং চিলড্রেন ফ্যাশনের সাব ক্যাটাগরি যদি ধরতে যাই,
সাব ক্যাটাগরির মধ্যে চিলড্রেন ক্লথ আর বেবি ক্লথ এই দুইটার উপর ইন্টারেস্ট আছে। বুঝতে পারছি? আমি কিন্তু আমার চ্যানেল থেকে বা আমার প্রোফাইল থেকে অডিয়েন্স দেখতে পারছি কারা আসতেছে, বাট আমার যদি চিলড্রেনের টপিক নেওয়া হইতো বা হোম ডেকোরেশন নেওয়া হয় যেটা ডিজাইনের মধ্যে পড়ে, এর বাইরে ফাইন্যান্স, ভেহিকল, আর্কিটেকচার এই ধরনের ইন্টারেস্টের উপরে ক্যাটাগরির উপরে মানুষ ইন্টারেস্ট আছে, একটা পিপল আছে এখানে। এবং এর বাইরে মেন ফ্যাশন, ফুড অ্যান্ড ড্রিঙ্কসের উপরে যারা আছে প্রায় 79% পিপল আছে যারা ফুড অ্যান্ড ড্রিঙ্কসের উপরে ইন্টারেস্ট দিচ্ছে এবং আমার চ্যানেলে আসতেছে। সো এইখানের মধ্যে দেখি ফুড অ্যান্ড ড্রিঙ্কসের উপরে কোন কোন ক্যাটাগরির উপরে ইন্টারেস্ট আছে তাদের, সেক্ষেত্রে ডেইরি, স্ন্যাক্স, ডেজার্ট, কেক, ফ্রুট, ড্রিঙ্কস, কুকিং মেথড এগুলোর উপরে, এবং এইটার একটা পার্সেন্টেজ এখানে পাচ্ছি, রাইট? তাহলে আমি যখন আমার অ্যাড রান করতে যাচ্ছি, আমার জন্য কারা অ্যাকচুয়ালি পারফেকশন বা কারা পারফেক্ট, কারণ এটা অর্গানিকলি আসছে, এটা অ্যাড রান করে আসে নাই। সো অর্গানিকলি যেহেতু আসছে, আমার অ্যাড রান করার মধ্যে আমি এদের কি দরকার, এই টাইপের পিপলদের দরকার, কারণ এরা আমার কাছ থেকে কেনার জন্য যোগ্য। সো এইখান থেকে আমি তাদেরকে অ্যাড রান পারপাসে গিয়ে আমি এখানে তাদেরকে ফিল্টার করতে পারি, বের করে ফেলতে পারি। এক, দ্বিতীয়ত হচ্ছে লাস্টের দিকে আমার অডিয়েন্স এখানে বা ইন্টারেস্ট করে যদি আমার সেট আপ কমপ্লিট হয়ে যায়, যে আমার ঠিক আছে আমার ইন্টারেস্ট এগুলো সেট আপ কমপ্লিট, যেমন আমি দুইটা এখানে সিলেক্ট করছি, এই দুইটা আমার এখানে সিলেকশনের মধ্যে আছে, কারণ আমার এগুলো সিলেক্টেড কমপ্লিট। এখন এখানে যদি আমি ব্রড করতে চাই, ন্যারো করতে চাই, এখানে দেখেন ন্যারো এবং ব্রড ট্রাই করা উচিত। এখানে যে সাইনটা আছে বা বুলেটিংটা আছে, এটাকে মিডল পয়েন্ট বরাবর রাখা, কমও না বেশিও না, মিডলে রেখে দেওয়া। সো মিডলে রাখতে গেলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আরও একটা অডিয়েন্স ধরতে পারি। এটা আমি বেশি হয়ে যায়, এটা দেখি এটা কম, প্রচুর প্রচুর ইউজ করে। বাইরের কান্ট্রির ম্যাক্সিমাম পিপল পিন্টারেস্ট ইউজ করে, বিশেষ করে ইউএসএ, জার্মানি, ফ্রান্স। হ্যাঁ, অন্যগুলোও দিব, কারণ আমার এখানে পটেনশিয়াল, আমি যেটা রিসার্চ থেকে দেখতেছি, আমার তো ফ্যাশনের উপর আসতেছে, এই যে চিলড্রেন ফ্যাশন ছিল, এর বাইরে কিন্তু অন্যান্য ট্রাফিকও আমার আছে, যারা হেলথ নিয়ে সচেতন বা যারা ইভেন্ট প্ল্যানিং করেছে, হোম ডেকোরেশন নিয়ে 72% পিপল ইন্টারেস্ট আছে, যেহেতু আমার হোম ডেকোরেশন আছে। হ্যাঁ, আমাকে বলতে হচ্ছে, আমাকে তো অ্যাডে বলে দিতে হবে যে আমার এই টাইপের লোকের কাছে গিয়ে পৌঁছাও। যেমন আমি হোম ডেকোরের মধ্যে আমার এখানে যারা দেখেন হোম ডেকোরেশনের আমার কন্টেন্ট পিনের মধ্যে আছে এই চ্যানেলে। সো হোম ডেকোরের প্রায় 72% পিপল আছে যারা ইন্টারেস্টেড ফিল করতেছে, এবং তাদের ইন্টারেস্ট হচ্ছে রুম ডেকোর, ওয়াল, লিভিং রুম ফার্নিচার, এক্সটেরিয়র, ইন্টেরিয়র হয়তো বা আছে, আর বাথরুম, এই তো কিচেন আইটেম, এইগুলোর উপরে হচ্ছে তাদের ইন্টারেস্ট। সো এইগুলোর উপরে যাদের ইন্টারেস্ট আছে, হোম ডেকোরের যদি লিখে সার্চ করি যে হোম ডেকোর, আমি হোম ডেকোরের মধ্যে আমাদের যদি এখানে একটু ব্যাক করি, এখন যে হোম ডেকোরের মধ্যে কিসের, রুম ডেকোর, লিভিং রুম, ওয়াল, এরা হচ্ছে সাব ক্যাটাগরি বা সাব ইন্টারেস্ট। এখানে এসে দেখেন হোম ডেকোরের মধ্যে আছে না হোম ডেকোর টিপস, রুম ডেকোর, বাথরুম ফিকচার্স। সো বাথরুম ফিকচার্সের মধ্যে তো আমার এখানে ছিল না। আমি যদি এখানে ক্লিক করে এটারও সাব ক্যাটাগরি আমি পাবো, এবং বাথরুমের উপর এই কয়েকটা গিগ আছে যেগুলো এখন টপ লিস্টের মধ্যে আছে, এবং এক্সাক্ট ক্যাটাগরি ধরে আমি পিনও খুঁজে বের করতে পারতেছি এখানে। সো এই ইন্টারেস্টগুলো আমরা এখানে বসাবো। এটা হচ্ছে আমাদের ইন্টারেস্টের দিক থেকে, যে ইন্টারেস্ট আমার সিলেকশন হয়ে গেলে ওকে ফাইন, আমার ইন্টারেস্ট কমপ্লিট গেল। দেন এরপরে যদি বলেন কিওয়ার্ড, যে এই টাইপের কিওয়ার্ডগুলো লিখে অ্যাকচুয়ালি ইউজার সার্চ করে তারা হচ্ছে আমার একটা দেখবে। একটা হচ্ছে যে তিনটা ইন্টারেস্ট দেখাইলাম, কারা যারা হোম ডেকোরের মধ্যে হোম অ্যাক্সেসরিজ, হোম ডেকোর টিপস আর হচ্ছে হোম ডেকোরেশন, এই তিনটার উপরে ইন্টারেস্ট ফিল করে, তারাই শুধুমাত্র আমার একটাকে দেখবে, এর বাইরে কেউ না। এরপরে বলতেছি যে ইন্টারেস্ট বাদেও যারা কিনা এই টাইপের কিওয়ার্ড লিখে সার্চ করে, যেমন হোম ডেকোর প্ল্যানিং, বেস্ট হোম ডেকোরেশন, বা কি বলে এটা, বেবি স্টলার, এরকম এক্স্যাক্ট কিওয়ার্ড লিখে তো সার্চ করতেই পারে মানুষ। এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করলেও যেন আমারটা পায়, এখান থেকে আমরা অ্যাড কিওয়ার্ড করতে পারছি। এখন কথা হচ্ছে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, এটা আমার একটা জানার দেখা ইস্যু আছে। এইখান থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়াটা নিতে পারি এক্স্যাক্ট সার্চের ক্ষেত্রে। যেমন আমার যদি চিন্তা করি যে আমার এখানে বেবি স্টলার বিক্রি করব, দেন বেবি স্টলার রিলেটেড কতগুলা ইউজার আছে যারা কিনা সার্চ করে, এখানে আসছে। যেমন এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, এবং মান্থলি সার্চ প্রায় 5 মিলিয়নের বেশি। এরা এই কিওয়ার্ডগুলো লিখে মাসে সার্চ করে। বেবি নিডস এই একটা কিওয়ার্ড, বেবি স্টলার, হ্যালোইন, এটা নতুন কিওয়ার্ড আসছে, হ্যালোইন। এই যে রিসেন্টলি হ্যালোইন আসতেছে, মনে হয় না চলে গেছে, হ্যালোইন আসতেছে না চলে গেছে,
আসতেছে। সো এইটা একটা নতুন একটা এক্সাক্ট কিওয়ার্ড আসছে যেটা 5 মিলিয়ন লিখে সার্চ করে। তারপর ধরেন যে এই যে বেবি বয় স্টলার, এটা 3 মিলিয়ন থেকে 4 মিলিয়নের মতো পিপল আছে যারা মাসে সার্চ করে পিন্টারেস্টে এসে। বেবি কার সিট কভার, তারপর হচ্ছে দ্যাট মিনস এই কিওয়ার্ডগুলো লিখে পিন্টারেস্টের সার্চ বারে যে সকল পিপলরা সার্চ করতেছে, আমি সিমোর দিলে আরও পাবো, তাদেরকে হচ্ছে আমি এখানে টার্গেট করবো। যেমন আমি এই কিওয়ার্ডগুলো এখানে ধরে না যে এই কিওয়ার্ডগুলো লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার এই একটা দেখবে। আগে বুঝতে পারছি? হেলাল ভাই বুঝতে পারছেন? ঘুমাচ্ছেন? আচ্ছা গেল পিন্টারেস্ট এবং ইন্টারেস্ট এবং কিওয়ার্ডের পারপাসে। এরপর ডেমোগ্রাফিক্সের মধ্যে এক্স্যাক্টলি আমি কোন কান্ট্রিতে দেখাতে চাচ্ছি এইটা দুইভাবে ডিসাইড করতে পারেন। এক হচ্ছে যে আমার এক্স্যাক্ট শুধুমাত্র আমি ইউএসএতেই দেখাবো, এটা আলাদা পারপাস, যে আমি ইউএসএর বাদে অন্য কোথাও দেখাবো না। আরেকটা হইতে পারে এরকম যে না আমার আমার প্রোফাইলে যারা যারা আসছে কোন কোন কান্ট্রি থেকে আসছে ওটাকে ডিভাইড করে করে দেখাবো। অথবা ব্যাপারটা আরেকরকমও করতে পারে যে একটা স্পেসিফিক কান্ট্রি, এই স্পেসিফিক কান্ট্রির মধ্যে আলাদা আলাদা সিটি থাকতে পারে, মেট্রো থাকতে পারে, সাব রিজন থাকতে পারে, আলাদা আলাদা শহর থাকতে পারে, যে আলাদা আলাদা শহরে দেখাবো। যেমন ইউএসের মধ্যে নিউ ইয়র্ক দেখাতে যাচ্ছি, টেক্সাস দেখাতে যাচ্ছি, ডালাসে দেখাতে যাচ্ছি, হলিউডে দেখাতে যাচ্ছি, নিউ জার্সিতে দেখাতে যাচ্ছি, হতে পারে না? সো এইটার ব্যাপারটা ডেমোগ্রাফিক্স আমরা এখান থেকে অ্যাড করবো। তো এটা অ্যাড করার আগে আরেকটা বিষয় আমরা এখান থেকে দেখতে পারি আমাদের চ্যানেল থেকেই, সেটা হচ্ছে যে একটু নিচের দিকে আসলে যে আমার কোন কোন মেট্রো বা কোন কোন টপ কান্ট্রি থেকে আমার ট্রাফিক আসতেছে। সো আমার কান্ট্রি অর্গানিক ট্রাফিকের মধ্যে ইউএসএ থেকে বেশি আসতেছে 21%, তারপরে জার্মানি, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, এরকম। এখন কানাডা ইউএসএ থেকে কী পরিমাণ আসতেছে? ইউএসএর টপ মেট্রোসের মধ্যে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, ডালাস, শিকাগো অ্যান্ড তারপর হচ্ছে অ্যাটলান্টা, সান ডিয়েগো, এগুলো থেকে, সান ফ্রান্সিসকো, এগুলো থেকে আসতেছে। আমি অডিয়েন্সকে তো এখানে পাচ্ছি, চাইলে আমি এই অডিয়েন্সগুলোকে আমি ওখানে অ্যাডের মধ্যেও ধরতে পারি যে এই টাইপের এলাকার অডিয়েন্সগুলো আমার এখানে আসুক। এর বাইরে যদি মনে হয় যে না এই অডিয়েন্স না, এরা তো আমার অর্গানিকলি আসেই, এগুলা বাদ দিয়ে আমি নিজের মতো করে বানিয়ে নিব অডিয়েন্স এই শহরগুলো বাদে, এইটার ডিসিশনও নিতে পারতেছেন। তো ডিসিশন হলো দুইটা। একটা হচ্ছে যে আমি আমার এক্সিস্টিং যে সকল মেট্রো থেকে অডিয়েন্স আসতেছে তাদেরকে আমি ট্রাফিক হিসাবে ধরতে পারতেছি, অথবা আমি আরেকটা জিনিস ক্লিয়ার হইতে পারতেছি অলরেডি এখান থেকে আমার ট্রাফিক আসতেছে, দ্যাট মিনস এখানে আমার অ্যাড দেখায় কোনো লাভ নাই, কারণ এখানকার ট্রাফিক আমার অলরেডি আসে। সো এখানকার বাইরে যে সকল সিটিগুলো আছে যেগুলো থেকে আমার ট্রাফিক অর্গানিকলি আসে নাই তাদেরকে আমার অ্যাড দেখানো উচিত। কনসেপ্ট আপনি দুইভাবে ইউজ করতে পারেন, এখন আপনার ইচ্ছা আপনি কীভাবে ইউজ করবেন। বুঝতে পারছি? ডিপেন্ড করে আপনার ট্রাফিকের আসলে সেলের উপরে বা আপনার ক্লায়েন্টের উপরে। অথবা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে আমার এখানে যে সকল ট্রাফিক আসতেছে এদেরকে অ্যাড অন করেন, বা আমার এই সিটিগুলোতে অ্যাড অন করেন। ম্যাক্সিমাম ক্লায়েন্ট বলেই দেবে যে আমার এই সিটিগুলোতে অ্যাড লাগবে, বা টপ সিটি যেগুলো আছে যে সকল সিটিগুলোতে এই টপিকগুলো নিয়ে বেশি সার্চ হয়। না জানলে আপনি বের করবেন, আপনি আসেন কি করতে, এক্সপার্ট। অনেক ভাই জানে না, সে বলবে না হয়তো বা, এটা আপনাকে করতে হবে। তো এইখান থেকে ডেমোগ্রাফিক্স এরিয়াটা আমরা আমাদের মতো করে সিলেক্ট করে নিব। সো ক্যাম্পেইনের বাজেট এটা গেল, কই গেল এইটা, এই যে ডেমোগ্রাফিক্স। সো ডেমোগ্রাফিকের মধ্যে অল জেন্ডার। এখন জেন্ডারের মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে আপনি কী টাইপের প্রোডাক্ট সেল দিচ্ছেন। সো প্রোডাক্ট বেসে একটা ডিফারেন্ট আসতে পারে। তো পিন্টারেস্টে ম্যাক্সিমামই ফিমেল হয়, যেমন দেখেন এইজের জেন্ডারটা যদি দেখেন, ফিমেল 84%, মেলের কোনো হিসাব নাই, মেল 10%, আর অন্যান্য হচ্ছে লেস দেন 5%। এবং ফিমেলের বয়সের হিসাব যদি দেখেন 25 থেকে 34-এর মধ্যে প্রায় 51% হচ্ছে ফিমেল। সো পিন্টারেস্টে ফিমেল টপিক নিয়ে বা ফিমেল আইটেম নিয়ে বিজনেস করাটা লাভবান হওয়া সহজ, এটা একটা সহজ দিক, ইজিলি চলে আসা। তো এইখানে হচ্ছে লোকেশনের জেন্ডারের দিকে আমরা চাইলে পিন্টারেস্টের মধ্যে অল রাখতে পারি, আজ আমরা স্পেসিফিক জেন্ডার আমরা দিতে পারি যে মেল ফিমেল, আমরা শুধু ফিমেল রাখলাম, বাকি মেল উইথড্র করে দিলাম, বাকি দুইটাকে স্পেসিফিক করলাম। এইজ আমরা স্পেসিফিক ধরাই দিব। তো এইজ আমার এখানে যেমন এইজ যেভাবে দেওয়া আছে যে 18 থেকে 24, 25 থেকে 34, এই রেঞ্জের মধ্যে এইখানেও সিমিলারই দেওয়া, 18, 24, 35, 44 কোন রেঞ্জের মধ্যে দিব এটা আমরা এখানে আমার মতো করে দিয়ে দিব। বা আমি যদি বলি যে 20+ রিকোয়ার্ড, তাহলে অটোমেটিক্যালি এটা আনচেক হয়ে যাচ্ছে, হ্যাঁ, নিয়ে নিচ্ছে। সো আমি যদি আবার ম্যানুয়ালি একটা একটা করে ধরতে চাই সেটাও আমি এখান থেকে ধরতে পারি। সো আমি এখান থেকে যেটা ধরবো সেটা হচ্ছে আমার 25 থেকে 34-এর মধ্যে যাবে, অ্যান্ড 35 থেকে 84, সাপোজ আমার প্রোডাক্ট রিলেটেড যে টাইপের পিপলদের অডিয়েন্স আমার জন্য পারফেক্ট হয় তাদের কাছে আমার এখানে যাচ্ছে। এখন কিন্তু অডিয়েন্স আমার কমছে এর জন্যে। এরপর হচ্ছে লোকেশন, অল ইউএস লোকেশন দেওয়া আছে। তো অল ইউএস লোকেশন আমি দেখাবো না,
আমার ইউএস লোকেশনের মধ্যে আমি আলাদা আলাদা সেট আপ ধরবো বা আলাদা আলাদা সিটি বা মেট্রোগুলো ধরবো, সেই ক্ষেত্রে আমি পোস্টাল কোড ধরেও আমি তা টানতে পারি, যে কোড দিয়ে দিচ্ছি পোস্টাল কোড, কান্ট্রির পোস্টাল কোড ধরে ওই এরিয়াকে ধরে নিবে, এটা একটা প্লাস পয়েন্ট, ডেফিনেটলি প্লাস পয়েন্ট। প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে বলতে ওই প্রোডাক্টটা এখন বাংলাদেশের মিরপুরে যে প্রোডাক্টটা চলে না, এটা মিরপুরে দিয়ে তো লাভ নাই, তাই না? এরকম আর কি, সেটা নিতে পারে, সেটা দেখতে পারে। আচ্ছা, আগে আসি কান্ট্রিজ অ্যান্ড মেট্রোসে। সো কান্ট্রিজ অ্যান্ড মেট্রোসের মধ্যে আমাদের এখানে আমরা যদি কান্ট্রি একটা করে ধরি, সেটা হচ্ছে আমাদের ইউএসএ, দেন ইউএসের মধ্যে আমরা যেটাকে ধরি, ইউএসের মধ্যে মেট্রোস পাবো আলাদা করে। আমি ইউএসের মধ্যে এই হচ্ছে একটা মেট্রোস আমরা ধরতে পারতেছি, ইউএসের মধ্যে আলাদা করে মেট্রো ধরতে পারবো। বা আমি যদি বলি ইটালির মধ্যে ধরতে পারছি, ইটালির মধ্যে রিজন থাকে, অনেকগুলো রিজন আছে, রিজন ধরতে পারতেছি। তো আমার কান্ট্রিগুলোকে একটা একটা করে ধরতে পারি এখানে। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার এখানে ইউএসএ না, আমার এখানে ধরা দরকার হচ্ছে, দেখিনি আসে কি না, আসার তো কথা। সরি, ইউএসএ না, ডিরেক্টলি আমাদের ইউএস ধরতে হচ্ছে, দেন আমাদের পুরো ইউএসটাকে ধরতে হচ্ছে কান্ট্রি আর রিজনের দিক থেকে। এর বাইরে এখানে বাড়তি কিছু দেয় নাই। আচ্ছা, ইউএস টেরিটরিজগুলো একটু দেখি, ইউএস টেরিটরিজের মধ্যে হয়তো পাবো। হ্যাঁ, এই যে এখানে কিছু পাচ্ছি, আর 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 ইউএসের মধ্যে এইখানে জাস্ট একটা আছে মেট্রোস অ্যান্ড রিজনস, এখানে কিছু আছে, এখানে রিজনগুলো আছে। হ্যাঁ, এখান থেকে রিজনগুলোকে বের করে করে নিয়ে নিতে হবে। সার্চে আসে নাই, বাট এখানে আসছে। এখানে ক্যালিফোর্নিয়া মেবি নাই, থাকার তো কথা, ডেফিনেটলি থাকার কথা। হ্যাঁ, এই যে আছে। সো ধরেন ক্যালিফোর্নিয়া, অ্যালাস্কা বা অ্যালাবামা বা আমার হাওয়াই, তারপরে হচ্ছে কানসাস, আমি আমার মতো করে বাছাই করে নিব যে কোন কোন সিটিতে আমি একটু দেখো। হ্যাঁ, সার্চ দিলে আসে নাই, বাট এখানে আসছে, একটু খুঁজতে হবে তাইলে, ঠিক আছে। সো ইউএসের মধ্যে আমি এটা হচ্ছে রিজন ধরলাম, এখান থেকে আমি হচ্ছে রিজনটাকে ধরলাম, এবং রিজন বাদে যদি আমার মনে হয় যে এখন আমার মেট্রোসটাকেও ধরা দরকার, দেন আমি মেট্রোসটাকে এখান থেকে পিক আপ করবো। এখানে মেট্রোসগুলো আছে, সবগুলো মেট্রো আছে, রিজন এবং মেট্রো আলাদা আলাদা করে আপনার মতো করে, যেমন শিকাগোকে ধরতে পারি, বা আমি এখান থেকে হচ্ছে এটাকে ধরতে পারি, আমি বাফালোকে ধরতে পারি, আমি কলম্বিয়াকে ধরতে পারি, কলম্বাসকে ধরতে পারি, আপনার মতো করে যেভাবে দরকার। আমার ড্যালাস থেকে ধরতে পারি, কারণ আমার ড্যালাস থেকে মেবি এখানে আমার ট্রাফিক অলরেডি আসতেছিল, রাইট? এই যে ড্যালাস, এখান থেকে আসতেছিল ট্রাফিক অর্গানিকলি। সো আমরা এটাকেও ধরতে পারি। নিজের মতো করে এখান থেকে ধরে এখন আমার অডিয়েন্স আরও ন্যারো হয়েছে। আপনি যত ইজিলি, যত স্পেসিফিকলি ধরবেন সেভাবে যাবে। এরপর আসেন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ যদি আপনি ধরেন, আমি শুধুমাত্র এত কিছু ধরা যাবে না, আমি শুধুমাত্র যারা ইংরেজিতে কথা বলে শুধু তারাই আমার অডিয়েন্স হবে, আর তো কেউ হওয়ার কথা না। সো ইংরেজিতে হচ্ছে যারা অডিয়েন্স, তারাই শুধুমাত্র আমার অডিয়েন্স। আচ্ছা, তারপরে তারপর হচ্ছে ডিভাইস। এখন যদি বলি যে সব ডিভাইস ইউজ করে তারা আসবে, দেন আসবে। ক্লায়েন্ট যদি আমাকে বলে রাখে যে আমার স্পেসিফিক ডিভাইস দরকার, দেন তাহলে আমরা স্পেসিফিক ডিভাইস এখান থেকে পিক আপ করবো, অ্যান্ড্রয়েড আর আইপ্যাড, আইফোন, হোয়াটএভার, যেটা আমরা রাখতে চাই। যে আমি চাচ্ছি যারা হচ্ছে অ্যান্ড্রয়েড নিয়ে অ্যান্ড্রয়েড ইউজ করতেছে বা অ্যান্ড্রয়েড ট্যাবলেট ইউজ করতেছে, তারা আমার একটা দেখবে না, তো আনচেক করে রাখলাম, বাকিদেরকে চেক দিয়ে রাখলাম। এটা হচ্ছে প্লেসমেন্ট, কোথায় কোথায় আমার অ্যাডটাকে দেখানো হবে। ফেসবুকের মতো, ফেসবুকে যেমন আমার প্লেসমেন্ট ছিল, এখানে আমার প্লেসমেন্ট কোথায় কোথায় অ্যাডটা দেখানো হবে। কোথায় গেল? এই যে প্লেসমেন্টের রিকমেন্ড, এক হচ্ছে ব্রাউজ, আর হচ্ছে সার্চ। ব্রাউজ বলতে Pinterest.com-এ ঢুকছেন, নিউজ ফিড আসছে, ব্রাউজ করতেছেন, ওইখানে অ্যাড যাবে এক। আর সার্চ হচ্ছে আপনি কিছু লিখে সার্চ করতেছেন, কি লিখে, যে কিওয়ার্ডগুলো ধরছিলাম ওই টাইপের কিছু কিওয়ার্ড লিখে আপনি সার্চ করছেন। সার্চ করার কারণে সার্চের যে রেজাল্টটা আসার কথা, রেজাল্টের মধ্যে আপনার অ্যাডটা আসবে। তবে Pinterest-এর ক্ষেত্রে আপনি যে টাইপের অ্যাড রান করেন না কেন, অল রাখাটাই বেটার প্লেসমেন্টের মধ্যে। দুইটাতেই যাক, সার্চেও যাকুক, নিউজ ফিডেও আসুক, দুটোতেই। হ্যাঁ, ওই অডিয়েন্সগুলোর মধ্যে থেকেই, বাইরে থেকে কেউ পাবে না, ওই অডিয়েন্সগুলোর মধ্যেই পাবে তারা, বাইরে কোনো কাহিনী এখানে নাই। যারা যেই অডিয়েন্স ধরছি আমি, যে লোকেশন দিচ্ছি, ওই লোকেশনের মধ্যে যদি ওই যা যা টার্গেট করে আসছি, যে এজ, যে লোকেশন ধরাইছি, আর যে ল্যাঙ্গুয়েজ ধরাইছি, এই তিনটার উপরে ডিপেন্ড করে আমি যে ইন্টারেস্ট দিলাম এবং যে কিওয়ার্ড দিলাম, ওইগুলো লিখে যারা সার্চ করবে শুধু তারাই মাত্র একটা দেখবে। আমি যে কিওয়ার্ডটা দিছি, আদারে কোনো ইন্টারেস্ট যারা এই কিওয়ার্ডটাতে সার্চ করবে তারা আসবে।
আমি কিওয়ার্ড নিয়ে, এক হচ্ছে কিওয়ার্ড, এক হচ্ছে ইন্টারেস্ট, দুইটা আলাদাভাবে কাজ করবে। এক হচ্ছে বলে দিছি যারা স্পেসিফিক ইন্টারেস্ট আছে তাদের কাছে যাবে, তারপরে বললাম যে কিওয়ার্ড, তারপর এই কিওয়ার্ড নিয়ে যারা যারা সার্চ করবে তাদের কাছেও যাবে। তাদের এখন যেই ব্যক্তির বুকের উপর ইন্টারেস্ট, সেই ব্যক্তি ল্যাপটপ নিয়ে কোনো সার্চই করবে না। আপনার ল্যাপটপের উপর ইন্টারেস্ট থাকে বিধায় আপনি ল্যাপটপ নিয়ে সার্চ করবেন। এক হচ্ছে আপনার ইন্টারেস্ট ল্যাপটপ, এখন ল্যাপটপের উপরে ল্যাপটপের ইন্টারেস্ট, বা এখন যদি ল্যাপটপের ক্যাটাগরি দেখি তাহলে আপনার শুধুমাত্র ম্যাকবুকের উপর ইন্টারেস্ট হতে পারে না। আপনি ইন্টারেস্ট ল্যাপটপ, বাট আপনি সার্চ করেন ম্যাকবুক 2020, ম্যাকবুক 13 ইঞ্চ 2023, 2021, সো কিওয়ার্ড তো আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, প্লেসমেন্ট গেল, তারপর হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউলের দিকে। বাজেট তো আমরা অলরেডি করে আসছি, এবং বিডিং কীভাবে হবে। বিডিংয়ের প্রথমে হচ্ছে অটোমেটিক, সেটা হচ্ছে যে পিন্টারেস্টকে মোটামুটি দিয়ে দেওয়া ক্ষমতাটা, যে নিজের মতো করেই পিনগুলোর মধ্যে ক্লিক নিয়ে আসার ব্যবস্থা করবে, এবং ওইভাবে নিজের মতো করে বাজেটকে অপটিমাম করবে। আর এটা হচ্ছে নিজে আমি দিয়ে দিব, যে কন্ট্রোল দিয়ে দিব যে আমার সিপিসি কতগুলো যাবে। আমি $10 বাজেট দিছি, একটা ক্লিক যদি পড়ে, তো একটা ক্লিকে আমি সর্বোচ্চ 50 সেন্ট দিতে রাজি আছি। $10 অ্যাড রান করতেছি, একটা ক্লিক যদি আমার কেউ করে অ্যাডের মধ্যে, তাহলে আমি 50 সেন্ট দিতে রাজি। এটা হচ্ছে কাস্টম, আমি সিপিসি ধরাই দিতে পারি। এটা গুগল করে আপনি বের করবেন, এটা আমি বলবো না, এটা একটু গুগল করে বের করবেন। আচ্ছা, এরপরে গেলো হচ্ছে আমার অ্যাড ক্রিয়েশন। এখন আমাকে অ্যাড বানাইতে হবে। এখন মতো বাজেট করে আসলাম, এখন আমাকে অ্যাডটা বানাবো। সো অ্যাড বানানোর জন্য অলরেডি আমি এখানে এক্সিস্টিং পিন দেওয়া আছে, যেগুলো আমি অলরেডি পোস্ট করে রাখছিলাম। আমি যদি মনে করি যে এখানে যেগুলো আগে থেকে পোস্ট করছি ওইগুলোর মধ্যে থেকে আমি অ্যাড রান করবো, দেন অ্যাড দিব। অথবা আমার যদি মনে হয় যে নিজে থেকে এখন ম্যানুয়াল একটা বানাবো, ফ্রেশ নিউ একটা বানাবো, দেন ক্রিয়েট পিন করে দিব। এটা হচ্ছে পিনের ক্ষেত্রে। তারপর হচ্ছে বোর্ড অপশনও আছে, যে আপনি একটা পিনের উপরে না করে আপনি একটা বোর্ডের উপরে করে দিতে চাচ্ছেন, বোর্ডের মধ্যে থেকে করতে চাচ্ছেন, দেন আপনি চাইলে বোর্ড এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবার বোর্ড আপনি নিজে চাইলে বানাতে পারবেন না, যেগুলো এক্সিস্টিং বোর্ড আছে ওইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা অল পিন করি, এবং অল পিন থেকে আমরা আগে পিন সেট আপ দিই। আমরা ক্রিয়েট করি নতুন একটা পিনকে আমরা ক্রিয়েট করে দিব। সো নতুন পিন এখানে আসছে, আর নতুন পিনের মধ্যে আমি ইমেজ আগে দিই। এখন আপনি ক্যারোজাল ইমেজ দেন, আপনি এটাকে আপনার মতো করে কি বলে ক্যারোজাল ইমেজ দেন আর সিঙ্গেল ইমেজ দেন, হোয়াটএভার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা আমাদের ইমেজগুলো একটু দেওয়ার ট্রাই করি। সাপোজ এই ইমেজটা আমি দিতে চাচ্ছি, এইটা, এবং এই ইমেজের পিনের টাইটেল ডিসক্রিপশন, যেটা নর্মালি আমরা যখন অর্গানিকলি পিন বানাইছি গত ক্লাসে, তো ওইভাবেই আমরা এখানে আমাদের টাইটেল, আমাদের ডেসক্রিপশন বা আমাদের অল্টার টেক্সট, এবং আমরা হচ্ছে ডেস্টিনেশন লিঙ্ক কোথায় যাবে এই পিনের মধ্যে ক্লিক করে সবগুলো দিয়ে এই পিনটা কোন বোর্ডের আন্ডারে যাবে সেটা আমরা এখান থেকে সেট আপ করে দিব। তো সাপোজ এখান থেকে বোর্ডটা যাবে হচ্ছে আমাদের এখানে রিলেভেন্ট কিছু নাই। আচ্ছা, ধরুন এটার মধ্যে দিয়ে রাখলাম, এবং পিনের টাইটেল দিলাম যে হচ্ছে এটাই, আর এখানে কিছু দিলাম না, এভাবেই থাকুক আপাতত। আর ডেস্টিনেশন লিঙ্ক হিসেবে দিয়ে রাখলাম, এইখানে অ্যাফিলিয়েটের কোডটা বা লিঙ্কটা দিব, কোড না স্যার, লিঙ্ক, ইউআরএলটা ধরাই দিব এখানে। নাই, এখানে যদি না নেয়, ওইভাবে যদি না নেয়, তাহলে লিঙ্কটা শর্ট করে দিবেন, শর্ট করে তারপরে মারবেন। ট্রিক্স একটা না একটা অ্যাপ্লাই করতেই হবে, বা একটা ল্যান্ডিং পেজ বানায় ফেলবেন ডক ফাইলের মধ্যে, ডক লিঙ্কটা এখানে দিবেন। ডক ফাইলের মধ্যে একটা গুগল ড্রাইভে একটা ডক ফাইল বানাবেন, ডক ফাইলের মধ্যে কিছু ডেসক্রিপশন বা ওই যে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে যাচ্ছেন ওই প্রোডাক্টটা ডিরেক্টলি হুবহু কপি করে অ্যামাজন থেকে নিয়ে আসেন, নিয়ে ডেসক্রিপশন দিয়ে একটা ইমেজ দিয়ে নিচে একটা বাটন ধরায় দেন, ওইখানে অ্যামাজনের লিঙ্ক দিয়ে ডক ফাইলের যে ফাইনাল লিঙ্কটা যেটা শেয়ার করেন আমার সাথে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেলে, ওই লিঙ্কটা এখানে দিয়ে দেন। আপনি যদি একদম এখন তো ওয়েবসাইট না থাকে, যদি নাই ওইভাবে, মেথড অনেকগুলো আছে, এখন আপনি যেভাবে অ্যাপ্লাই করতে চান আপনি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, সব কিছু ওকে থাকলে এটাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করার পর হচ্ছে এটা ওইখানে অ্যাড হবে নর্মালি। পাবলিশ আগে একটু করেই দিই আমি। এটা পাবলিশ করা কমপ্লিট। এই যে আমাদের এটা সিলেক্ট হয়ে আছে, যে ডিসিলেক্ট, এটা সিলেক্ট হয়ে আছে। তো যাই হোক, আমার এটাকে সিলেক্ট করে দিই, কই গেল, আবার সিলেক্ট করে দিই এটা। এরকম চাইলে আমরা একসাথে দুইটা দিতে পারি, একটা বাজার মধ্যে দুইটা পিনকে আমরা একসাথে সেট আপ দিয়ে দিতে পারি, আবার 4টাও দিতে পারি, 5টাও দিতে পারি।
এখানে বলাই আছে দেখেন অ্যাড গ্রুপ উইথ 2 or 4 পিন পারফর্ম বেস্ট। একটা অ্যাড গ্রুপের আন্ডারে এটা কিন্তু আমরা একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করছি, একটা অ্যাড গ্রুপ, এই যে এটা অ্যাড গ্রুপ, এই একটা অ্যাড গ্রুপের আন্ডারে 2 থেকে 3টা বা 4টা পর্যন্ত আমরা পিন এখানে একসাথে সেট আপ করতে পারি। পিন সেট আপ কমপ্লিট হয়ে গেলে আমাদের আর কিছু করার নাই, এখানে আর কিছু নাই, অলরেডি সব কমপ্লিট হয়ে গেলে এই অ্যাডও আমার 2টা কমপ্লিট, আমার টার্গেট করা হয়েছে, বাজেট করছি, অপটিমাইজ করছি এবং অ্যাড বানাইছি। ওকে, এখন যদি মনে হয় যে এই যে একটা অ্যাড গ্রুপ বানাইছি এটার মতো আমার আরও একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করা উচিত, রাইট? দেন আমরা এইটাকেই যে এই অডিয়েন্সের মধ্যে, আচ্ছা যাই হোক এটা শেষ করে আমার 1 মিনিট লাগবে এটার। তাইলে সব কিছু সেট আপ কমপ্লিট হয়ে গেলে আপনার যদি মনে হয় যে এরকম অ্যাড ডুপ্লিকেট করে দিবেন, মানে ডুপ্লিকেট কেন করব, যে আমি যেই ধরনের অডিয়েন্স টার্গেট করছি, যে লোকেশন টার্গেট করছি ওই লোকেশনেই যাবে, বাট অন্য পিন যাবে, অন্য অ্যাড যাবে। যেমন আমি এখানে এই অ্যাড গ্রুপের মধ্যে 2টা পিন বা 3টা পিন ধরছি, এর বেশি আমি দিচ্ছি না, আর ওই লোকেশনেই সেম বাজেটেই আমার আরও আলাদা 2টা পিন যাবে। তো আমার তো ওই লোকেশন আবার নতুন করে বানানোর কিছু নাই, তো তখন আমরা ডুপ্লিকেট করে দিব অ্যাড গ্রুপ। আর যদি মনে হয় যে না আমার এইটা অ্যাড গ্রুপ আলাদা আলাদা লোকেশন, এটা আলাদা যাচ্ছে, আবার এর বাইরে আবার নতুন আরেকটা লোকেশন ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে গিয়ে হচ্ছে আমরা অ্যাড নিউ গ্রুপ আর নিউ অ্যাড গ্রুপ ক্রিয়েট করে সব কিছু ক্রিয়েট কমপ্লিট, আর কিছু আমার বাকি নাই, এখানে টোটাল কমপ্লিট। দেন আপনি এটাকে পাবলিশ করে দেন। পাবলিশ করতে গেলেই বলবে টাকা দেন। দিলাম না। এই ছিল হচ্ছে পিন্টারেস্টে অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আর কিছু না, আহামরি কিছু নাই। তো 2-4 বার প্র্যাকটিস করলে ঠিকঠাক হয়ে যাবে।